ডুয়ার্সের চা বাগানে চিতাবাঘের আতঙ্ক এবং একজন চা শ্রমিক জখমও হয়েছিলেন। অবশেষে খাঁচা বন্দি সেই চিতাবাঘ। নীলাগুড়ি বন দপ্তর তাকে খাঁচা নিয়ে সেই চিতাবাঘকে জঙ্গলে ছেড়ে। ভোট মিটতেই দেখা যাচ্ছে একরকম মিশন নিয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন প্রশাসনিক কাজের খতিয়ান নিচ্ছেন, কোথায় কোথায় কাজের অগ্রগতি হয়নি, কোথায় কোথায় জোর দিতে হবে সেসব নিয়ে কড়া বার্তা দিচ্ছেন। তারই পাশাপাশি নজরে এবার শিল্প, নজরে শিল্প। আর সেজন্যই আজ নবান্নে বিকেলে শিল্প বৈঠক। বণিক সভার প্রতিনিধিরা থাকবেন। আর কারা থাকবেন, ঠিক কোন বিষয়ে আজ আলোচনা হবে? নবান্ন থেকে আমার প্রতিনিধি সোমরাজ সরাসরি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, কি জানতে পারছি আমরা? দেখো, আজ বিকেল 4টা থেকে নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন। মূলত বণিক সভার প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন শিল্পপতিরা থাকবেন আজকের বৈঠকে। মনে করা হচ্ছে যে আজকের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে রাজ্যের শিল্পে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে সামনে রেখেও মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বেশ কিছু রোডম্যাপ তৈরি করে দেবেন। তার কারণ তুমি জানো যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন চলতি বছরেও হতে পারে বা আগামী বছরের শুরুতে হতে পারে। সেক্ষেত্রে এখন থেকেই রাজ্য সরকার প্রস্তুতি শুরু করবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি তুমি জানো যে গত দুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করেছেন। সেই প্রশাসনিক বৈঠকেও মূলত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যে লগ্নিগুলো এসেছিল সেই লগ্নিগুলি বাস্তবায়ন কতটা হয়েছে তা নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে আলোচনা করেন। মনে করা হচ্ছে আজকের শিল্প বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয় নিয়েও আলোচনা করবেন। আজকের বৈঠকে প্রায় 100 জনের কাছাকাছি আমন্ত্রিত প্রতিনিধিরা আসবেন, তেমনটাই নবান্ন সূত্রে খবর। ধন্যবাদ। আর এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কড়া বার্তা দিয়েছেন যে যারা মন্ত্রী রয়েছেন, যারা পঞ্চায়েতে রয়েছেন, তারা যেন কাজ করেন। অর্থাৎ নবজোয়ারের সময় যে বার্তা দেওয়া হয়েছিল, নবজোয়ার কর্মসূচিতে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেইগুলো যেন পূরণ করা হয়, কোথাও কোনো গাফিলতি না থাকে। ঘনিষ্ঠ মহলে এরকমই বার্তা দিয়েছেন অভিষেক। ঠিক কি বার্তা দিয়েছেন জানবো। আমার সঙ্গে আবির রয়েছেন প্রতিনিধি। আবির, কি বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কাদের উদ্দেশ্যে? আবিরের সঙ্গে কথা বলবো। তবে বার্তা করা, কাজ করো নয়তো পথ ছাড়ো। জানা যাচ্ছে ঘনিষ্ঠ মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকমই বার্তা দিয়েছেন। যারা পঞ্চায়েতে রয়েছেন, পুরসভায় রয়েছেন এবং বিভিন্ন দপ্তরে রয়েছেন, তাদের কড়া বার্তা। ঠিক কোন কোন বিষয়ে কাজে জোর দেওয়ার কথা বলছে আবির রয়েছেন আমার সঙ্গে প্রতিনিধি। আবির, নবজোয়ার কর্মসূচিতে কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কোন কোন কাজে জোর দেওয়া হবে, মূলত সেইগুলোর উপরেই কি ফোকাস করতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দুটো জিনিসের প্রথমত হচ্ছে 2024-এ ভালো ফল হলো 2024 রোড লাইন ফোকাস তৃণমূল কংগ্রেসের, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যারা কাজ করতে পারছেন তারা থাকুক, যারা কাজ করতে পারছেন না তারা পদ আঁকড়ে বসে থাকবেন, এমনটা চলতে পারে না। সেই কারণে কাজ করো নয়তো পদ ছাড়ো এই নীতির কথাই বারবার ধরে উল্লেখ করা হচ্ছে, এবং সেই সংক্রান্ত বার্তাই অভিষেকের ঘনিষ্ঠ মহল সূত্রে আমরা জানতে পারছি। এছাড়া পঞ্চায়েত, পুরসভা, মন্ত্রিত্ব করা বার্তার ইঙ্গিত দেওয়া হয়েছে এবং 2026-এর আগে কড়া নীতি গ্রহণের সওয়াল তিনি করছেন। নবজোয়ার যাত্রা করতে গিয়ে স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল, রাস্তায় 4টে ক্ষেত্রে সব থেকে বেশি নজরে এসেছিল। এই ক্ষেত্রে দাঁড়িয়ে 4টে বিষয়ের উপর যাতে আরো বেশি করে জোর দেওয়া হয়, তার কারণ এগুলোকে প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনের সাথে এগুলো জড়িত রয়েছে। ফলে এখানে যদি কোথাও পিছিয়ে পড়া হয় বা কোথাও যদি কোনো দূরে সরে যাওয়া হয় তাহলে তার একটা প্রভাব পড়তে পারে। এবং যেটার ব্যাখ্যা করতে গিয়ে অনেকেই বলছেন যে এবারে লোকসভা নির্বাচনে দেখতে পাওয়া গেছে যে বিভিন্ন পুরো এলাকাগুলোতে যে প্রভাব পড়েছে ভোটের ফলের ক্ষেত্রে, তার একটা মস্ত বড় কারণ হয়তো এগুলোর ক্ষেত্রে দাঁড়িয়ে রয়েছে। সেই কারণেই তার ঘনিষ্ঠ ধন্যবাদ। 14 বছরেও নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হয়নি। মাদ্রাসার ক্ষেত্রে এবার কড়া পদক্ষেপ হাইকোর্টের। মাদ্রাসা কমিশনকে জরিমানা করল হাইকোর্ট। নিয়োগ পরীক্ষার ফল 14 বছরেও কেন অপ্রকাশিত? 2 লক্ষ টাকা জরিমানা। বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে। সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চের কি পর্যবেক্ষণ জানবো। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব।
দেখো, বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ আজ মাদ্রাসা সার্ভিস কমিশনকে 2 লক্ষ টাকা জরিমানা করেছে। শুধু তাই নয়, আগামী 3 মাসের মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনকে ফল বা প্যানেল যা রয়েছে তা প্রকাশ করতেই হবে, এই ডেডলাইনও দিয়েছে। এক্ষেত্রে তুমি জানিয়ে রাখি, বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রী 2010 সালে একটি নিয়োগ প্রক্রিয়া শুরু করে মাদ্রাসা সার্ভিস কমিশন প্রায় 2.5 থেকে 3 লক্ষ পরীক্ষার্থী রাজ্যে বসে এবং সেই 3 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে 1400 থেকে 1500 জন গ্রুপ ডি পদে নিয়োগ করার কথা ছিল। কিন্তু 2010 সালে পরীক্ষা হয়ে গেলেও আজ পর্যন্ত এখনো পর্যন্ত তার ফলাফল প্রকাশ হয়নি, রেজাল্ট আউট হয়নি এবং একই সঙ্গে তার মেধা তালিকা বা প্যানেল সেটা প্রকাশ হয়নি। আজকে নতুন করে মাদ্রাসা সার্ভিস কমিশন বলছে তারা একটি আবেদন করে আদালতে যে তারা নতুন করে ওই পরীক্ষা নিতে চায়, অর্থাৎ যে পরীক্ষা হয়ে গেছে যা গেছে নতুন করে তারা পরীক্ষা নিতে চায়। এখানেই বিচারপতি হরিশ ট্যান্ডন কার্যত ক্ষুব্ধ হন মাদ্রাসা সার্ভিস কমিশনের ভূমিকায়, কারণ 2020 সাল থেকে বারবার হাইকোর্ট সুযোগ দিয়েছে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করে তার প্যানেল প্রকাশ করানোর জন্য এবং সর্বশেষ 2023 সালের সেপ্টেম্বর মাসেও 6 মাস সময়সীমা দেওয়া হয় কমিশনকে, কিন্তু তারপরও তারা আজও রেজাল্ট বার করতে পারছে না কেন? এরপরই ক্ষুব্ধ হয়ে 2 লক্ষ টাকা জরিমানা এবং আগামী 3 মাসের মধ্যে ফল প্রকাশ করে তার প্যানেল সামনে আনার জন্য নির্দেশ জারি করেছে হাইকোর্ট। ধন্যবাদ অর্ণব। আরো কিছু গুরুত্বপূর্ণ খবর থাকবে। ফারাক্কার খবরে নজর রাখতে হবে। এনটিপিসিতে শ্রমিক বিক্ষোভ, বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকরা, দেখুন। এনটিপিসি পুলিশ ফাঁড়ির সামনে বেতনের চুক্তি কার্যকর করতে হবে, একাধিক দাবি। পাওয়ার প্ল্যান্টে যাওয়া রাস্তা বন্ধ, প্রতিবাদ সভা করছেন সেখানে শ্রমিকরা। কি পরিস্থিতি সেখানকার এবং কতক্ষণ ধরে চলছে এই বিক্ষোভ জানবো। কেদার প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। কেদার, গত আজকে সকালে এনটিপিসি শ্রমিকদের ঠিকা শ্রমিকরা বেতন চুক্তি এবং বিভিন্ন দাবি নিয়ে একাধিক দাবি নিয়ে তারা রাস্তার অবরোধ করে প্রথমে যৌথ সভা করে এবং সভা করার পর এখনো যৌথ অবধি সেই চলছে অবস্থান বিক্ষোভ চলছে এখনো পর্যন্ত এবং ঘটনাস্থলের সামনে ফরাক্কা থানা পুলিশ গিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং মানুষ দাবি করছেন তারা যায় বেতন বাড়ানো হয় এবং একাধিক দাবি তাদের মানতে হবে, না হলে বিক্ষোভ চলবে। ধন্যবাদ। বিষ্ণুপুরে 10 কাঠার একটা পুকুর ছিল, 10 কাঠা এখন আর নেই। তার কারণ প্রতিদিন রাতের পর সকাল হচ্ছে, সকালে উঠে দেখা যাচ্ছে পুকুরের আয়তন কমছে, মানে রাতের অন্ধকারে পুকুর ভরাটের কাজ চলছে। কতদিন ধরে চলছে, কারা করছে? যারা বুঝতে পারছেন যে পুকুর ভরাট হয়ে যাচ্ছে তাদের এলাকার, তারা কি অভিযোগ করছেন শুনবো। দেবব্রত প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছে। দেবব্রত, এই পুকুর কতদিন ধরে রাতে একটু 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 করে ভরাট করার কাজ চলছে? একেবারে অতনু, দেখো যেমনটা স্থানীয়রা অভিযোগ করছে, প্রায় 2 বছর ধরে রাতের অন্ধকারে অভিনবভাবে একটু একটু করে, অর্থাৎ ধীরে ধীরে করে, এই যেমনটা স্থানীয় বাসিন্দারা বলছে 10.5 কাঠার এই পুকুর এখন মাত্র 2 কাঠায় পরিণত হয়েছে। অর্থাৎ প্রায় 8 কাঠার মতো পুকুর এখন ডাঙা জঙ্গলে পরিণত হয়ে গেছে। কারণ দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে পুকুর ভরাটের অভিযোগ উঠছে বিষ্ণুপুর পৌরসভার এই 2 নম্বর ওয়ার্ডে। স্থানীয় বাসিন্দারা এই জানাচ্ছেন, প্রায় 200 বছরের পুরনো এই পুকুর এলাকার মানুষের বিভিন্ন উপকারে লাগতো। এখন পুকুরে জল নেই, ডাঙা ঝরে পরিণত হয়েছে। জানিয়ে কিন্তু ইতিমধ্যে স্থানীয় বাসিন্দারা বারংবার 1-1.5 বছর ধরে তারা প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। সব দপ্তরে গেছেন তারা চাইছেন যে পুকুর যেন আগের অবস্থায় ফিরে আসে, কিন্তু কোনো সুরাহা হয়নি। অবশেষে আমরা মহকুমা শাসকের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি বিষয়টি বলছেন খতিয়ে দেখা হবে এবং পুকুর যদি অবৈধভাবে অর্থাৎ বেআইনিভাবে ভরাট করে তবে আইনানুগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যারা এই ধরনের কাজ করছে এবং পুকুরকে আগের অবস্থায়। কিন্তু যার পুকুর, মানে অর্থাৎ যে পুকুর মালিক, তিনি অবশ্য মানতে চাইছেন না যে পুকুর ভরাট করা হচ্ছে, কিন্তু এই প্রশ্নের উত্তরও নেই তার কাছে যে 2 বছরের মধ্যে 10 কাঠার পুকুর 2 কাঠা কি করে হয়ে গেল। না, ভরাট কেউ করেনি, ওটা অটোমেটিক ওই লোকজন ময়লা ফেলে ফেলে, হ্যাঁ, ওটা অটোমেটিক বুঝে চলে আসছে। যে বলেছে সে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। আপনি সরজমিনে তদন্ত করে দেখতে পারেন, বা এর আগেও সরজমিনের লোক তদন্ত করে দেখে গেছে। এটা এর আগেও অনেকবার অবজেকশন করেছিল। আমরাও চাইছি পুকুরটা হোক আবার, তাহলে 5টা মানুষের উপকার হবে। 200 বছর আগেকার পুরনো পুকুর, আমাদের এই পুকুরটা বিরাট উপকৃত
এই পুকুরটি আস্তে আস্তে রাতের অন্ধকারে কে বা কারা বুঝাচ্ছে সেটা আমরা কেউ বুঝতে পারছি নি। সকালবেলাতে আমরা এসে দেখছি মাটি পড়ে আছে, পুকুর অর্ধেকটা প্রায় বুঝেই গেছে। আমরা ইমিডিয়েট চাই প্রশাসন, আমরা চতুর্দিকে দরখাস্ত করা হয়েছে, তাতে কোনো সুরাহা মিলেনি। আমরা চাই ইতিমধ্যে পুকুরটি সংস্কার করে আমরা পুনরায় যেমন ফিরে পাই। কারণ আমরা অভিযোগ জানিয়েছিলাম অনেকদিন আগের থেকে, আমরা ভাবছিলাম যে কিছু একটা সরকার থেকে বা প্রশাসন থেকে ব্যবস্থা হবে, কিন্তু এখনো পর্যন্ত কিছু হয়নি। কাদের পুকুর আমরা যেটুকু জানি এটা 3-4 জন শরিক, যে ওরা বলছে যে আমরা জানি না কে ভিটাচ্ছে, তোমরা ধরো শাস্তি দাও, কিন্তু আমরা তো ধরতেই পারছি। তাদেরও মদত আছে। মহকুমা শাসক অবশ্য আশ্বাস দিচ্ছেন পুকুর আগের অবস্থাতেই ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। এটাকে আমরা অলরেডি আমি সংস্কার দপ্তরের আধিকারিকদের বলেছি যাতে করে এখনই তদন্ত করে উপযুক্ত আইনি ব্যবস্থা অবিলম্বে যদি যারা ভরাট করছে তাদের বিরুদ্ধে নেওয়া হয়। বেআইনি ভাবে কোনো ভরাট প্রশাসনিক ভাবে আমরা হতে দেব না, আমরা বরদাস্ত করবো না। যদি দেখা যায় যে সেটি ভুলভাবে হচ্ছে, বেআইনি ভাবে হচ্ছে, তাহলে আইনসঙ্গত ভাবে যা যা ব্যবস্থা নেওয়ার পুকুরকে তার নিজের জায়গায় ফেরানো সেই ব্যবস্থা আমরা নেব। রাতে আলো তো জরুরি রাস্তাঘাটে চলার জন্য, দিনের বেলা কেন প্রয়োজন আলো? তাহলে কি গাফিলতি? প্রশ্ন তুলছে বিজেপি। শিলিগুড়ির এই পঞ্চায়েত, নকশালবাড়ি পঞ্চায়েতে দিনের বেলা দেখা যাচ্ছে স্ট্রিট লাইট জ্বলছে, অর্থাৎ 24 ঘন্টা স্ট্রিট লাইট জ্বলছে। কেন? বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। বিশ্বজিৎ, বিজেপি তো অভিযোগ করছে গাফিলতি, সেই জন্য এই অবস্থা, দায়িত্বজ্ঞানহীনতা, সেই জন্য এই অবস্থা। আসল কারণ কি? দেখো, আসল কারণ হলো যে টাইমার দিয়ে এই স্ট্রিট লাইটগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। মূলত রাতে আলোকিত করতে এই স্ট্রিট লাইটগুলোকে জ্বালানোর প্রয়োজন, সেই টাইমারে বাজ পড়ে কিন্তু এই টাইমার খারাপ হয়েছে। আর এই টাইমার 8 দিন ধরে খারাপ হলেও চূড়ান্ত গাফিলতি কিন্তু নজরে আসছে, কারণ গ্রাম পঞ্চায়েত এই সমস্ত ব্যয়ভার নির্ভর করে এই লাইটের। আর রাজ্য সড়কে মূলত আলোকিত এবং সৌন্দর্যায়ন করতেই এই কাজ করেছিল শিলিগুড়ি মহকুমা পরিষদ। গত 7 দিন ধরে এই স্ট্রিট লাইট দিন থেকে রাত এক নাগাড়ে জ্বলছে, আর যা নিয়ে কিন্তু চূড়ান্ত ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। বিজেপি এক প্রকার অভিযোগ করছে যে সাধারণ মানুষের করের টাকা এভাবেই ব্যয় করছে প্রশাসন। আর তোমাকে জানিয়ে রাখি, এই নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রায় 10 লক্ষ টাকা বিল কিছুদিন আগেই বিদ্যুৎ দপ্তরে কিন্তু তারা দিয়েছে, প্রায় 20 লক্ষ টাকা বিল ইতিমধ্যে বাকি। তারপরে এ ধরনের দিনের বেলায় যদি এই স্ট্রিট লাইট জ্বলে তাহলে এই করের টাকা কিভাবে জলের নিমেষে কিন্তু ফেলে দেওয়া হচ্ছে, সেই অভিযোগ বিজেপির পক্ষে করা হচ্ছে। বিজেপি অভিযোগ করছে সাধারণ মানুষের করের টাকার অপচয় হচ্ছে। আর পঞ্চায়েতের উপপ্রধান বলছেন বাজ পড়ে লাইটের টাইমার নষ্ট হয়ে গেছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। দিনের বেলা আমাদের লাইটের প্রয়োজনটা কি? সম্পূর্ণভাবে এটা গাফিলতি বলতে পারেন, যে যারা এই দায়িত্বে আছেন তাদের গাফিলতি বলতে পারেন। আজকে আমরা গরিব মানুষরা দিনের পর দিন জিপিতে ট্যাক্স পে করছি, সেই ট্যাক্সের টাকা থেকে ইলেকট্রিক বিল পরিশোধ হয়। আর আজকে এই ইলেকট্রিক লাইটগুলো দিনের পর দিন আর কি দিনের বেলাও জ্বলে যাচ্ছে, তাতে তো একটা বিদ্যুতের অপচয় হচ্ছে। এটা শাসক দলের সম্পূর্ণই গাফিলতির কারণেই আজকে এইভাবে গরিব মানুষের ট্যাক্সের টাকা অপচয় করা হচ্ছে। বিগত কয়েকদিন ধরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং ওখানে খবর পাওয়া গেছে যে সেই বাজ পড়ে যে লাইট যে কানেকশান, সেই টাইমারটা নষ্ট হয়ে গেছে। তো যেই কন্ট্রাক্টর কাজটি করেছে তাকেও আমরা মেসেজ দিয়ে দিই যে কোনো টাকায় সেই বিদ্যুতের বিলগুলি দেওয়া হয়, কোনোভাবেই যাতে লাইটগুলো দিনের বেলা না জ্বলে। রানাঘাট প্রাইমারি স্কুলের ছবি দেখাবো আপনাদের, সেই খবর দেখাবো। কেন জানেন? কারণ এই যে আমরা গরমের কথা বলছিলাম, এই গরম এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসতে হয়েছিল। এমনকি এখনও স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশিকা রয়েছে যদি প্রয়োজন হয় তাহলে সকালের দিকে যাতে ক্লাস নেওয়া যায় সেই ব্যবস্থা করুন স্কুল কর্তৃপক্ষ। আর এই স্কুলে যারা পড়ান তারা নিজেদের পয়সা খরচ করে এসি লাগিয়েছেন ক্লাসরুমে। গরমের ছুটির আগেই অবশ্যই এসি লাগানো হয়েছিল। তো গরমের ছুটির পর যখন স্কুলে পড়ুয়ারা এসে দেখছে যে সেখানে এসি লাগানো, তাদের আর বাইরে এখন 40 ডিগ্রি টেম্পারেচার, তখন ভিতরে অনেক কম, অন্তত পড়াশোনাটা শান্তিতে করা যাবে। রঞ্জিত প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। রঞ্জিত, একটু জানতে চাইবো এই ভাবনা এলো কোথা থেকে? কারণ সরকারি কোনো অনুদান নয়, কোনো স্পন্সরশিপ নয়, কোনো সংস্থা নয়, নিজেরা যে মাইনে পাচ্ছেন সেই টাকা থেকে এসি কিনে লাগিয়ে দিলেন ক্লাসরুমে।
দেখো এই যে প্রাথমিক বিদ্যালয়ের কথা বলা হচ্ছে, এই বিদ্যালয়ের প্রায় 52 জন পড়ুয়া রয়েছে, ছোট ছোট পড়ুয়া তারা প্রাথমিক বিদ্যালয়, এবং 5 জন শিক্ষক এবং সব মিলে 5 জন শিক্ষাকর্মী রয়েছে। এবং গরমের ছুটির আগে প্রধান শিক্ষক তিনি অনুভব করেন যে এই যে তীব্র তাপদাহ গোটা রাজ্য পুড়ছে, টেম্পারেচারটাকে নিচে নামিয়ে আনতে হবে, এই ভাবনা থেকে কিন্তু এই উদ্যোগ এবং সফলতা। এবং তারা সিদ্ধান্ত নেন তারা যে বেতন পান সেখান থেকে কিছু করে টাকা দিয়ে। ধন্যবাদ। বর্ষা এখনো আসেনি, তবে বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যেই, আর সেই জন্যই এখন চলছে তোড়জোড় প্রস্তুতি। কিসের বলুন তো? ইলিশ ধরতে যাওয়ার। ইলিশ ধরতে যেতে হবে, কারণ ইলিশের মরশুম আসছে, আর সেই জন্যই দক্ষিণ 24 পরগনায় তোড়জোড় চলছে। কয়েক হাজার ট্রলার ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে, এবং প্রায় 1000 ট্রলার বিভিন্ন মৎস্য বন্দর থেকে পার্থ প্রতিমায় গিয়ে নোঙর করে রয়েছে। কবে যাবে এরা ইলিশ ধরতে? ফার্স্ট ব্যাচ কবে বেরোবে? আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন প্রতিনিধি সরাসরি। বিশ্বজিৎ, কবে এই প্রথম লট তারা যাবে ইলিশ ধরতে? হ্যাঁ দেখো, 14ই জুলাই কিন্তু যে সমুদ্রে যাওয়ার যে নিষেধাজ্ঞা মৎস্য দপ্তরে সেটা কিন্তু উঠতে চলেছে। অর্থাৎ আগামীকাল কিন্তু গভীর রাতের পর থেকেই কিন্তু সমস্ত ট্রলাররা যারা প্রস্তুতি নিয়ে কমপ্লিট করে রেখেছে তারা কিন্তু বেরিয়ে পড়বে একদম সমুদ্রে ইলিশের সন্ধানে। বাঙালির যে প্রিয় ইলিশ, সেই ইলিশ মাছের বিভিন্ন ঘাটগুলিতে কিন্তু তোড়জোড় চলছে। কেউ বরফ এবং মাছ, তেল, যাবতীয় সামগ্রী কিন্তু নিয়ে কিন্তু তারা প্রস্তুতি নিয়ে ফেলেছে ইতিমধ্যেই। যার সময়ের অপেক্ষা শুধুমাত্র যে এই সমস্ত এলাকাতে যে সমস্ত মৎস্যজীবীরা রয়েছে তারা কিন্তু একেবারে প্রস্তুতি সেরে ফেলেছে একদম। মৎস্যবৃত্তির জন্য যে ব্যাংক চলে সেটা আগামীকাল উঠতে চলেছে, এবং সেই কারণে সবাই কিন্তু প্রস্তুতি নিয়ে ফেলেছে। তার পাশাপাশি আরো একটি খবর রয়েছে যে কিছু মৎস্যজীবী ট্রলার এখনো পর্যন্ত কিন্তু কমপ্লিট করে উঠতে পারেনি, তাদের প্রস্তুতি ছেড়ে উঠতে পারেনি, এবং তার কারণে প্রায় 500-র মতো ট্রলার বিভিন্ন ঘাটে কিন্তু এখনো প্রস্তুতি নেওয়া শুরু করেছে। অর্থাৎ প্রথম দফায় বলতে পারো 1000 ট্রলার কিন্তু ইতিমধ্যে সমুদ্রে রওনা দিতে চলেছে। তুমি জানো যেভাবে গরম এবং যে নির্বাচন গেল তাতে করে কিন্তু শ্রমিক এবং যে দিনের বেলা কাজ করা একদম দায় হয়ে গিয়েছে। সেক্ষেত্রে কিছু ট্রলার কিন্তু এখনো প্রস্তুতি নিচ্ছে, সেটা প্রায় 500 ট্রলার। তারা কিন্তু আরো 10-12 দিন পর কিন্তু আবারও সমুদ্রে রওনা দেবে। আর মাত্র সময়ের অপেক্ষায়। আর ধন্যবাদ। পরিস্থিতি হচ্ছে একে ইলেকশন ছিল, ইলেকশনের দিনে আর আমাদের কাঠ মিস্ত্রিগুলো ভিন রাজ্য থেকে আসে, কেউ অনেক সমস্যা গিয়ে আমরা এখন কমপ্লিট করতে পারিনি। তো সেই জন্য কিছু ট্রলার এখন আনরেডি আছে, রাত দিন করে কাজ করছি। তবু আমাদের এই কাজ কমপ্লিট এখনো 10 থেকে 15 দিন টাইম লেগে যাবে। এটা তো অনেকটা ক্ষতি, অনেকটা মৎস্যজীবীদের জন্য অনেকটাই ক্ষতি। অনেক স্টাফ, লেবার, মাঝিরা খুব মালিকের প্রতি অসন্তুষ্ট হয়ে রয়েছে। আমরাই বা কি করবো, ইলেকশন পড়েছে মাথার উপরে। আমরা চেষ্টা করছি কাজটা রাত দিন করে করার জন্য। দক্ষিণ সুন্দরবনে প্রায় 2500 ট্রলারের উপরই ছোট বড় করে সমুদ্রে যাওয়ার কথা, কিন্তু এবছরে দেখা গেছে যে বেশ কিছু ট্রলারের এখনো কাজকর্ম শেষ করে উঠতে পারেনি। কারণটা কি, এই ভোটের জন্য অন্য জেলাগুলো থেকে যেসব শ্রমিকরা আসে বা মিস্ত্রিরা আসে তারা কাজ শেষ করতে পারেনি। তারপরেও প্রচণ্ড গরমে সবার কাজ করতে অসুবিধা হয়েছিল, এই জন্যে কাজটা আমাদের কিছু পিছিয়ে গেছে এবং দিন রাত করে কাজ চলছে। এখন ওই কিছুদিন সময় লাগবে, বেশ কিছু ট্রলার একটু পিছিয়ে পড়েছে।